ওকে এভরিওয়ান নোটিস করি। We have already seen partial reflection where light is partly reflected and partly refracted. এটা already আমরা দেখছি। Partial reflection we saw over here, এই যে এই লাইনটার নাম হলো বা এই রেটার নাম হলো partially reflected ray, and this is my refracted ray. The same thing goes over here. যখনই লাইট বাউন্ডারি ক্রস করে রিফ্র্যাকশন হইলেই there will be partial reflection. এটা হইতেই পারে না যে রিফ্র্যাকশন হচ্ছে বাট partial reflection ছাড়া, no way. Refraction হওয়া মানে it is associated with partial reflection. Always bear this in mind. নেক্সটে যাই। সো আজকে আমরা দেখব total internal reflection. We have already seen partial reflection where light is partly reflected and partly refracted. What do you think happens in total internal reflection? As the name suggests, all the light is reflected and no light is transmitted. তুমি transmitted বলতে পারো, আবার আমাদের সিলেবাসের সাথে কনসিস্টেন্ট রাখার জন্য you can also call it and no light is transmitted or refracted, because এই কনটেক্সটে ট্রান্সমিটেড আর রিফ্র্যাক্টেড এর মিনিং সেম। ট্রান্সমিট যে মিনিং বের করতেছে রিফ্র্যাক্টেড এরও সেম মিনিং, ট্রান্সমিটেড or refracted. মাথায় রাখো এই কনটেক্সটে ট্রান্সমিটেড আর রিফ্র্যাক্টেড হ্যাজ দ্য সেম মিনিং। নেক্সটে যাই। টেক আ লুক এট দ্য ফলোইং ডায়াগ্রামস। ইউ নো হোয়াট, এই ডায়াগ্রামটা দেখতে তো পারি ডেফিনেটলি, এই ডায়াগ্রাম দেখে আমরা তো কাজ শুরু করতে পারি, নো প্রবলেম দেয়ার, বাট আমার মনে হয় মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে হলো লেটস টেক আ লুক এট আ ভিডিও। পুরো জিনিসটা একটা ভিডিও থেকে দেখি, তাহলে একদম রিয়েল লাইফে কোনটা কি কিভাবে বিহেভ করে ইউ উইল হ্যাভ অ্যান আইডিয়া রাইট অ্যাওয়ে। লেটস গেট স্টার্টেড। দিস ইজ আ সেমি সার্কুলার গ্লাস ব্লক, এটা আমাকে রে বক্স বলে। অ্যাঙ্গেল গুলো অলরেডি এখানে মেজার করে রাখা আছে যেন দেখানোর জন্য ইজিয়ার হয়। প্লিজ নোটিস করো কেয়ারফুলি এভরিওয়ান। আচ্ছা, এই পুরা টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের কনটেক্সটে বা কনসেপ্টে we are only concerned with one boundary. Last class we were discussing about boundaries everyone. Last class আমরা boundaries নিয়ে অনেক ডিসকাস করছি, কিন্তু টোটাল ইন্টারনাল রিফ্লেকশনে we'll be just dealing with one boundary. Guess what that boundary is? আমরা টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্য শুধুমাত্র কোন বাউন্ডারিতে ফোকাস করব? দুটো বাউন্ডারি আছে এখানে, one is this boundary, the other one is this boundary. এই বাউন্ডারিটার নাম বলতে পারবা গাইজ? আমাকে একটু চিন্তা করে অ্যান্সার দাও তো। এই বাউন্ডারিটার নাম কি হবে? ট্রাই এভরিওয়ান। Air glass boundary. গুড, ভেরি গুড, দিস ইজ দ্য এয়ার গ্লাস বাউন্ডারি। বাট এই বাউন্ডারিটার নাম কি হবে? Glass air boundary. This is the glass air boundary. We are always concerned with the glass air boundary when it comes to total internal reflection, because total internal reflection শুধু তখনই হয় when light travels from a more dense to a less dense medium. আর more dense থেকে less dense এর বাউন্ডারির নাম কি হবে? glass air. ওকে, তো তোমার এই জায়গায় কিছু দেখারও দরকার নাই, ইউ জাস্ট কিপ ইউর আইস ফিক্সেটেড ওভার হিয়ার। তোমার ফুল ফোকাস থাকতে হবে এই বাউন্ডারিটার উপরে। দেখি কি হয়। and this is your angle of incidence and this is your angle of refraction. Bear this in mind. This is the angle of incidence, this is the angle of refraction. একটু ওয়েট করো, তাহলে আমার মনে ক্লিয়ারলি বুঝতে পারবা। ওকে, লেট মি স্টপ ইউ রাইট দেয়ার। ডু ইউ সি এখান দিয়ে আরেকটা রে বের হচ্ছে? ডু ইউ সি অ্যানাদার রে ফ্রম হিয়ার? ক্যান ইউ আইডেন্টিফাই দ্য নেম অফ দিস রে? এই রেটার নাম বলতে পারবা কেউ গাইস? ট্রাই করো প্লিজ। Partial refraction. Partial refraction হচ্ছে এখানে, absolutely Reflection. yes, partial reflection, that's fine, but রেটার নাম হলো partially reflected ray. তোমার টার্মটা ঠিক রাখতে হবে, this is called partially reflected ray. শুনতে পারছো কি বললাম? জি স্যার। this is partially reflected ray. okay, আর এই রেটার নাম কি? what is the name of this ray? দেখো বাউন্ডারি ক্রস করছে, ট্রান্সমিট হয়ে গেছে, এই বাউন্ডারি মানে এই মিডিয়াম থেকে এই মিডিয়ামে চলে গেছে। মিডিয়াম ক্রস করার আরেক নামই হলো ট্রান্সমিটেড।
So transmitted হওয়া মানেই হলো refraction. So this is my refracted ray, this is my partially reflected ray. Okay, angle খেয়াল রাখো। দেখো তো এটা কিন্তু আরো অনেক pronounced হচ্ছে, আর একটু যাই slowly. Let me stop you right here. এই জায়গায় যদি আমি মাত্রা থামাই, you can see the value is a bit greater than 41. 40 থেকে একটু বেশি, 41, 42 এরকম। সো যখনই আমি, আচ্ছা এই অ্যাঙ্গেলটার নাম কি ছিল? আমি আগে অ্যাঙ্গেলগুলোর নাম দিয়ে দিচ্ছি, তাহলে আমার মনে হয় বোঝানোটা আমার জন্য ইজিয়ার হয়ে যাবে। Everyone notice করো carefully. This angle, let's start with this one first. This is the angle of incidence. এই রেটার নাম কি? This is the refracted. This is the refracted ray. আর আমি আগেই বলে রাখছি যে when it comes to optics, all angles must be considered from the normal. So এই refracted rayটা দেখো তো নরমালের সাথে কত অ্যাঙ্গেল মেক করলো? এই আর। গাইস দেখতেছো refracted rayটা নরমালের সাথে অ্যাঙ্গেল মেক করলো এই আর। এখন দেখো তো আর এর ভ্যালু কত? What is the value of r? 90 degrees. 90 degree. আর হলো এখন 90 ডিগ্রি, একদম ধরো বাউন্ডারি ঘেঁষে সামনে যাচ্ছে। ওকে, so the value of angle of incidence, I repeat, the value of the angle of incidence for which the value of angle of incidence for which r এর ভ্যালু হয়ে যায় আমার এরকম 90 ডিগ্রি, r এর ভ্যালু is 90 ডিগ্রি, তখন এই i এর এই ভ্যালুটাকে we call it the critical angle. Guys, you do need to remember, আমাকে অনেক সময় স্টুডেন্টরা বলে বসে যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়। অ্যাবসলিউটলি নট। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল জিনিসটা কি? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইজ বেসিক্যালি আ স্পেসিফিক ভ্যালু অফ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের একটা স্পেসিফিক ভ্যালুকে আমি বলি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। সো কোন স্পেসিফিক ভ্যালুকে আমি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলতে পারবো? আই শুধুমাত্র ইকুয়াল টু সি সমান হবে, আই গেট ইট, when r equals to কত ডিগ্রি? 90 ডিগ্রি। গাইস দেখো তো এই পুরোটা বুঝতে পারছো নাকি? আর 90 ডিগ্রি মানে কি? লুক ভেরি ক্লোজলি। আমি একটু ইয়েলো দিয়েছিল তো ইয়েলো ইউজ করি। Let's say this is the ray. This is the ray. আর 90 ডিগ্রি মানে is the same thing as the refracted ray. This is the refracted ray, guys. The refracted ray is parallel to the surface. Surface এর সাথে parallel হয়ে গেল আমার refracted ray, or perpendicular to the normal. This is the normal. Normal এর সাথে perpendicular. Either parallel to the surface or perpendicular to the normal. Guys, দেখো তো এই পার্টটা ক্লিয়ার পুরোপুরি? Everyone, did you get this part? Guys? স্যার একটু আগে আপনার কথা শুনিনি ঠিক মতো। কোন জায়গাটা স্যার আরেকবার বলবো? সমস্যা নাই। আরেকবার একটু রিপিট করুন। আচ্ছা আরেকবার বলতেছি, নো প্রবলেম। দেখো I, what is C? C হলো আমার critical angle. Critical angle is a specific value of this angle of incidence. কিন্তু কোন সেই স্পেসিফিক ভ্যালু? কখন I এর ভ্যালু C এর সমান হয়ে যায়? যখন when the R is equal to 90 degree. এখন R 90 degree মানে কি? এই যে angle of refraction 90 degree মানে হলো refracted rayটা দেখো তো পুরো সারফেসের সাথে প্যারালাল অথবা নরমালের সাথে, this is the normal, নরমালের সাথে পারপেন্ডিকুলার। কিন্তু ওই ভেজালে তুমি না যাই, you can just stick to this idea যে যখন আমার angle of refraction হবে 90 ডিগ্রি, তখন এই I এর ভ্যালুটাই will be equal to this critical angle. তাহলে সবকিছু বাদ দিয়ে এই ডায়াগ্রাম তোমাকে ধরো এক্সামে দেওয়া, এক্সামে তোমাকে এই ডায়াগ্রাম দেওয়া দিয়ে বলছে state the value of I, sorry, state the value of C, critical angle এর ভ্যালু বলো। Of course একটা রেঞ্জ অ্যানসার থাকবে, ডেফিনেটলি একটা রেঞ্জ অ্যানসার থাকবে, বাট গাইস ক্যান ইউ এট লিস্ট ট্রাই টু আইডেন্টিফাই দ্য ভ্যালু অফ সি? ট্রাই করতে পারবা এনিওয়ান? 41 to 42.
বলতে পারো 40 থেকে 42 এর ভিতরে ভ্যালু, অ্যাবসলিউটলি রাইট। 40 তো নাই ডেফিনেটলি, 41 আর 42 এর ভিতরে ডেফিনেটলি রাইট। কিন্তু সব ঠিক আছে, এখন আমরা ইন্টারেস্টিং জিনিস দেখি। যখনই এই যে দেখো এখনো কিন্তু রে আছে এখানে, বাট দ্য মোমেন্ট ইউ এক্সিড দ্য ভ্যালু অফ সি, আই দিয়ে আইটা যখন সি কে এক্সিড করে ফেলবে, লেটস সি হোয়াট হ্যাপেন্স দেন। দ্য মোমেন্ট আই এক্সিড সি, যখনই এক্সিড করে ফেললো, এইবার দেখো এই জায়গায় কিন্তু আর নাই। লুক এট দ্য কালার ডিফারেন্স, এই জায়গায় কিন্তু ব্রাইটনেস ছিল, কিন্তু যখনই আরো বাড়ায় ফেললো এটা, লুক এট দ্য ব্রাইটনেস ওভার হিয়ার, অন্ধকার হয়ে গেল এই জায়গা। তার মানে কি এই জায়গায় আর লাইট যাচ্ছে না, তার মানে কোনো লাইট অ্যাটলিস্ট এই জায়গার থেকে বের হয়ে এই বাউন্ডারি ক্রস করতেছে না, মানে লাইট ইজ নট ট্রান্সমিটেড এনিমোর। লাইট যদি আর ট্রান্সমিটেড না হয় তাহলে লাইটটা কোথায় যাচ্ছে? হোয়াট ইজ হ্যাপেনিং টু দিস লাইট? all of the light is totally internally reflected. তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এক্স্যাক্টলি আমার কখন হয়? when the value of I exceeds critical angle, that's it. একদম 100% ও লেভেল স্টাফ, বাট আই এম অ্যাবসলিউটলি সার্টেন ও লেভেল রেগুলা তোমাদের কারোই কিছু মনে নেই, এই জন্য আমি আবার ফার্স্ট থেকে একটা কুইক রিভিউ করলাম। গাইস প্লিজ আস্ক মি রাইট অ্যাওয়ে, এত বুঝতে কারো কোনো কনফিউশন হচ্ছে? এনিওয়ান? এভরিওয়ান, সবাই কি এবারটা বুঝতে পারছো? ইয়েস স্যার। স্যার এই পার্শিয়ালি রিফ্লেক্টেড রেটাই কি মানে যখন ওটা এক্সিড করে, ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা এক্সিড করে, ওটাই কি তখন আবার রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল হয়ে যায়? রিফ্র্যাকশন তো আর হচ্ছে না স্যার, দেয়ার ইজ নো রিফ্র্যাকশন এনিমোর। যখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়, এটাই বলতেছি, যখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয় দেয়ার ইজ নো রিফ্র্যাকশন এনিমোর। বুঝতে পারছো? ওকে ওকে, ইয়েস, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হলে আর কোনো রিফ্র্যাকশনের কোনো ইয়েই থাকে না, চান্সই থাকে না। ওকে, নেক্সটে যাই। দেন হোয়াট? আমি যদি তিনটা ডায়াগ্রামে তিনটা জিনিস লেবেল করি, একটু একটা একটা করে যদি আমি লেবেল করা স্টার্ট করি, সবাই নোটিস করে দেখবা এই জায়গায় I is less than C, for sure I less than C, because এখনো আমার অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা 90 ডিগ্রি হয় নাই, বাট এই জায়গায় I can see অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন আর 90 ডিগ্রি হয়ে গেছে। সো যেই I এর জন্য R এর ভ্যালু 90 ডিগ্রি হয়, what do we call that R? মাত্র দেখছি গাইস, what do we call that R? শেয়ারকে আমরা কি বলি? তাড়াতাড়ি বলো এভরিওয়ান। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এক্স্যাক্টলি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কোনো ফ্যান্সি কোনো কিছু না, এটা জাস্ট এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সেরই একটা ভ্যালু। আর যখনই এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এক্সিড করে ফেলবে I, তখন কিন্তু আর কোনো লাইটে দেখো রিফ্র্যাক্টেড হয় না, all of it is totally internally reflected. তাহলে এইখানে ডেফিনেটলি এক্সিড করা হয়েছিল, কাকে এক্সিড করা হয়েছে? সি কে এক্সিড করা হয়েছে। সো I এর ভ্যালু এই জায়গায় will be greater than C. Guys, are we all done? এতটুকু পর্যন্ত পুরোপুরি? ইয়েস স্যার। নেক্সটে যাই। Notice করি, light passes straight through the block as it makes no angle with the normal. Keep in mind that when it reaches the boundary at straight edge after passing through the block in diagram 1, it is partly reflected and partly refracted. সব দেখছি এগুলা, এটা নিয়ে আর কথা বলার দরকার নাই, এখন কাজে চলে যাই। There is an important equation, খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন, কি দেখো, that links critical angle and refractive index. আমরা লাস্ট ক্লাসে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেখছি, এখন আমরা দেখব ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে লিংক করে হোয়াট ইজ দ্য ইকুয়েশন। এখন আমরা দেখব ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে লিংক করে ইকুয়েশনটা কি, দ্যাট ইজ এটা মিউ দিয়েও লিখতে পারো, কিন্তু আমাদের সিলেবাসের সাথে মোর কনসিস্টেন্ট হলো এটা, বা n equals to 1 by sin
See, this is the equation that links refractive index with critical angle. Let's move on next page. Next up, what we have is diffraction. Diffraction is the spreading out of waves as they pass through an aperture or around an obstacle. Diffraction 100% O level stuff, nothing new. কিন্তু ওই ডিফ্র্যাকশনের সাথে এবার আমাদের নতুন সিলেবাসে নতুন কিছু কনসেপ্ট অ্যাড করা হয়েছে, সেটা নিয়ে আজকে আমাদের ডিসকাশন। দেখো, diffraction is the spreading out of waves as they pass through an aperture or around an obstacle. Aperture কি? Aperture means an opening. For diffraction to occur, the gap size must be comparable to the wavelength of the wave. Take a look at the following diagrams. এই তিনটা ডায়াগ্রামের ভিতরে if I ask you একটু চিন্তা করে आंसर দিও, কোনটাতে সবথেকে বেশি ডিফ্রাকশন হয়েছে? এই তিনটার ভিতরে এটা পড়ে। Stick to these three. Among these three, which one has the highest amount of what is it called? Diffraction. 1, 2 না 3? Number 2. Of course number 2. কেন number 2? Because number 2 তেই you can see যে gap size টা closest to the wavelength. আচ্ছা guys, আরো কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে, প্লিজ খেয়াল করে দেখো। এই লাইনস গুলোর নাম কি? What are the names of these lines? এই যে এই লাইনগুলোর নাম কি? ব্লু লাইনস গুলোর নাম কি বলতে পারবা গাইস? ওয়েভ না, ব্লু লাইনস গুলোর নাম ওয়েভ না, আরেকবার ট্রাই করো, লাগবে এটা অবশ্যই। ওয়েভ ফ্রন্ট। Yes, these are called wave fronts. সাথে also remember, একটা ওয়েভ ফ্রন্ট থেকে আরেকটা ওয়েভ ফ্রন্টের, I repeat, একটা ওয়েভ ফ্রন্ট থেকে আরেকটা ওয়েভ ফ্রন্টের ডিসটেন্স gives me the wavelength. একটা ওয়েভ ফ্রন্ট থেকে আরেকটা ওয়েভ ফ্রন্টের ডিসটেন্স gives me the wavelength. খেয়াল করে দেখো তো, এটা আমার ডিফ্রাকশনের আগে, this is before diffraction, BD মানে before diffraction ধরলাম, and this part is after diffraction. Notice very closely, এই ব্লুটার থেকে ব্লু, same thing goes over here. খেয়াল করে দেখি, এখানে দেখো অথবা এখানে দেখো, নোটিস ভেরি ক্লোজলি, এখানে যতটুকু ডিস্টেন্স ব্লু থেকে ব্লুর, এই জায়গাও কিন্তু এক্স্যাক্টলি ততটুকু ডিফারেন্স। তার মানে কি, বিফোর ডিফ্রাকশন বলো আফটার ডিফ্রাকশন বলো, the wavelength does not change. That is very important concept to remember. অনেকের একটা ভুল ধারণা যে ডিফ্রাকশনে নাকি আমাদের ওয়েভলেন্থ বাড়ে বা কমে, but don't think for this for once. Always remember, diffraction there is no change in wavelength. তবে দেখো, নেক্সট দেখি, maximum diffraction occurs when the gap size is equal to the wavelength. The effect of diffraction is more noticeable in everyday life with sound than with light. Everyday life ডিফ্রাকশনের ইফেক্টটা সাউন্ডের সাথে আরো বেশি প্রমিনেন্ট, সাউন্ডের সাথে আরো বেশি অবভিয়াস লাইটের কম্প্যারিজনে। Why is that the case? This is the case because লাইটের ওয়েভলেন্থ ন্যানোমিটার স্কেলে, লিটারালি ন্যানোমিটার স্কেলে, এত স্মল ওয়েভলেন্থ হওয়ার কারণে ইটস অলমোস্ট ইম্পসিবল ডে টু ডে লাইফে তো এত ছোট অবজেক্ট নাই বা এত ছোট গ্যাপ নাই যেটার ভিতর দিয়ে লাইট ডিফ্র্যাক্ট করবে। এই জন্যই আমার ডিফ্রাকশনের ইফেক্টটা অনেক অনেক কম with light compared to sound. Next up, what we have is this concept of polarization. Guys, diffraction এর পার্টটা কি সবার ক্লিয়ার? মাত্র যেটা বললাম আরেকটু বলে রাখি যে diffraction doesn't only occur in gap sizes. Everyone, আচ্ছা guys, তোমাদের অ্যাটেন্ডেন্স নাও হচ্ছে এখন। Everyone please switch on your cameras.
Everyone switch on your cameras. Attendance now হয়ে গেলে you can switch them off. No problem. Camera on রাখো. Attendance পাবা না, আমার রুম থেকে বের করে দিতে হবে এখন. Everyone please switch on your cameras quick. Guys, please switch on your cameras. এখনো দেখতেছি অনেকের ক্যামেরা অফ. Guys, please switch on your cameras quickly. Done. এখন বন্ধ করে দাও. নেক্সট আসো. যেটা বলছিলাম, diffraction doesn't only occur when light passes through a gap. Diffraction also occurs, light লাগবে না, when a wave. Diffraction also occurs when waves pass around a corner. তুমি যদি এই এক্সাম্পলটা দেখো, this one, I think তখন আরো বেশি রিলেট করতে পারবা. And তুমি যদি একটু O লেভেলের কনসেপ্টটা রিকল করো, you know what, let me just see if I can find out the concept from IGCSEs. O লেভেলের একটা লেকচার শিট যদি আমি একটু বের করি, তখন এটা বইতেও ছিল, বইতে তো ডেফিনেটলি ছিল. Give me a few seconds. I think this is the one. Yep, এই যে the very first one. Radio waves, the transmitterটা is not in line with this house. এখানে hills and everything আছে. তারপরেও কিভাবে এই রেডিও ওয়েভস গুলা ট্রাভেল করে আমার হাউস পর্যন্ত যায়. আমি যদি এই জায়গায় ফেনোমেননটা জিজ্ঞেস করি, হোয়াট ইজ দ্য ফেনোমেনন বাই হুইচ রেডিও ওয়েভস ফ্রম দিস ট্রান্সমিটার রিচেস দ্য হাউস, কি অ্যান্সার দিবা গাইজ? কোন ফেনোমেনন দিয়ে হয় এটা? হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট ফেনোমেনন? Diffraction. Of course, diffraction. তুমি বলবে এখানে তো কোনো গ্যাপ নাই, there is no gap. তাহলে ডিফ্রাকশন কেন হচ্ছে? এটাই তোমাকে আমি বোঝানোর চেষ্টা করতেছি. Diffraction doesn't only occur when waves pass through gaps. Diffraction also occurs when waves pass around corners, and this is the corner of this hill. এই হিল বলো বা এই মাউন্টেনকে যখনই ক্রস করে কর্নারটা, তখনই আমার এই ডিফ্রাকশন হয়. গাইস, ক্লিয়ার এই পার্টটা পুরোপুরি? এভরিওয়ান? ওকে, নেক্সট আসি. Next টপিকটা খুব ইন্টারেস্টিং. This is a really interesting topic. I'll try to make this as interesting as possible. Next দেখি. Polarization is confining oscillations of waves to take place in a single plane. When a wave is oscillating in only one plane, it is called plane polarized. It is obvious that waves which have oscillations taking place in multiple planes are called unpolarized. A picture is worth 1,000 words. এই জায়গায় দেখলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে. একটা করে সব একসাথে দেখলে হবে না. এই জায়গায় যদি তুমি দেখো যে এই ওয়েভটা কয় প্লেনে ওর অসিলেশন আছে, ভার্টিক্যাল প্লেনেও আছে, আবার এই হরিজন্টাল প্লেনেও আছে. ভার্টিক্যাল প্লেনে অসিলেশন আছে, আবার হরিজন্টাল প্লেনে অসিলেশন আছে. দ্যাটস হোয়াট মেক্স দিস অ্যান আনপোলারাইজড ওয়েভ. পোলারাইজিং ফিল্টার যেটা করে সেটা হলো, polarizing filter, what a polarizing filter does is ও শুধুমাত্র একটা প্লেনে অ্যালাউ করে. সো লেটস সে ওকে যদি আমি ভার্টিক্যালি পোলারাইজিং ফিল্টারের ভিতর দিয়ে পাস করাই, what a vertically polarized filter would do is ও বাকি সব প্লেন কাট অফ করে দিবে, শুধুমাত্র ভার্টিক্যাল ফিল্টার যেহেতু ভার্টিক্যালটাই অ্যালাউ করবে ওর ভিতর দিয়ে পাস করতে. এন্ড ইউ সি শুধুমাত্র কোন প্লেনটা বের হলো এই ফিল্টার ক্রস করার পরে, দ্য ভার্টিক্যাল ওয়ান. আর এইবার দেখো তো, হাউ মেনি প্লেনস অফ অসিলেশন ডু ইউ সি? কয় প্লেনে অসিলেট করতেছে এই জায়গায়? অনলি ওয়ান প্লেন. যদি এক প্লেনে অসিলেট করে, দ্যাটস হোয়াট মেক্স দিস পোলারাইজড.
এই জায়গায় হলো আমার আনপোলারাইজড, ফিল্টার ক্রস করার পরেই ও হয়ে যায় পোলারাইজড। The opposite thing goes for a horizontal filter. এই আনপোলারাইজড লাইটকে যখন আমি হরিজন্টাল ফিল্টারের ভিতর দিয়ে আমি পাস করাবো, horizontal filter ভিতর দিয়ে পাস করাইলেই horizontal filterটা what it will do is it will only allow the horizontal plane of oscillation to pass through the filter. তো শুধুমাত্র হরিজন্টালটা যখন বের হবে, this is what it's going to look like. এই যে দেখো হরিজন্টালটা বের হয়েছে, horizontal plane of oscillation. গাইস দেখো তো এবার ক্লিয়ার নাকি? and finally যখন হরিজন্টাল ভার্টিক্যাল দুইটাই এক করে ফেলবো, আবার বলতেছি হরিজন্টাল ভার্টিক্যাল দুইটাই এক করে ফেলবো, তখন লিটল অর নো আউটপুট অ্যাট অল। আচ্ছা, আমি এই বছরই কয়েক মাস আগে আই ডিড এ ডেমনস্ট্রেশন। কিভাবে হয়েছে কাহিনীটা শুনো। ফার্স্টের দিকে মার্চেই হবে আই গেস, যখন লকডাউনটা দিল তখন তো ক্লাসেস, অনলাইন ক্লাসেস এত ফুল থ্রটলে স্টার্ট হয়নি, মোটামুটি বেকারি বলতে পারো, বাসায় বসে আছি। সো হোয়াট আই ওয়াজ ডুইং ইজ বাসায় এসে ল্যাপটপে রিক এন্ড মর্টি দেখতেছি। রিক এন্ড মর্টি দেখতে দেখতে আমার সানগ্লাস গুলা একটা একটা করে বের করে মুছতেছি, কারণ অনেকদিন মুছা হয় না, কোনো কাজ নাই কিছু নাই। তো মুছার সময় এভাবে ব্যাকা করে মুছতে মুছতে সোজা করে মুছা স্টার্ট করছি। হঠাৎ করে দেখি যে সানগ্লাসের ভিতর দিয়ে যখন ল্যাপটপের স্ক্রিনে দেখতেছি কিচ্ছু দেখা যায় না, মানে লিটারালি ডার্ক। ডার্ক মানে ব্ল্যাক, কোনো লাইটই পাস করে না। and then I realized sunglasses there is this thing written called P, সব সানগ্লাস না, there are some polarized glasses. এই polarized glasses গুলো what they do is ওগুলা সব প্লেন অফ অসিলেশন ফিল্টার আউট করে ফেলে except for one, শুধুমাত্র একটা অ্যালাউ করে। guys do you want to see the demonstration? আমি একটা ভিডিও বানায় রাখছিলাম, দেখতে চাও কেউ? Yes, sir. এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ দেখাচ্ছি, এখন দেখাচ্ছি। সম্ভবত এটা ইনস্টাগ্রামে আপলোড করছিলাম। একটু টাইম দাও। Got it. This is the one. স্ক্রিন শেয়ার করি, কম্পিউটার সাউন্ডটাও দেখা। স্ক্রিন দেখা যায় গাইস? Yes, sir. স্ক্রিন ওকে ওকে। এই যে দেখো রেবেনের পাশে যে পি লেখা আছে না, এই পিটা মানে হলো দিস ইজ দ্য পোলারাইজড ক্লাস। সো লেটস প্লে দিস। Those tools gonna turn into you manipulating the fabric of shit. Get over here, motherfucker. Now this is you. You don't turn. Turn. যখনই টার্ন করতেছো Those tools gonna turn into you manipulating the fabric. গাইস দেখছো? Get over here, motherfucker. Now this is you. You don't turn. Turn. Holy shit. What happened? Those tools gonna turn. সবাই দেখছো? Yes, sir. ওকে, এবার একটু এক্সপ্লেনেশনটা পড়ি, লিখছিও আমি। The P after Raven means the glass is polarized. The screen of the laptop, আমি দেখতেছিলাম কিসে দেখো তো, স্ক্রিন অফ দ্য ল্যাপটপে দেখতেছিলাম, has another polarizing filter. স্ক্রিনের সামনেও কিন্তু, এই যে আমি যে স্ক্রিনে কথা বলতেছি এই স্ক্রিনের সামনে কিন্তু একটা পোলারাইজিং ফিল্টার লাগানো। স্ক্রিনের সামনে একটা পোলারাইজিং ফিল্টার লাগানো। This means that when the two filters are parallel, light passes through, but when the two filters are perpendicular, light is blocked. যখন দুইটা ফিল্টার আমার প্যারালাল হয়ে যায়, as in horizontal and horizontal, যদি এভাবে রাখি তখন দেখো এর ভিতর দিয়ে, দুইটার ভিতর দিয়ে লাইট পাস করতে পারে। কিন্তু যখনই একটার সাথে একটা পারপেন্ডিকুলার হয়ে যায়, ও সবগুলাকে ফিল্টার আউট করে ফেললো এক্সেপ্ট দ্য হরিজন্টাল ওয়ান, আর ও সবগুলাকে কোনোটাই অ্যালাউ করবে না এক্সেপ্ট দ্য ভার্টিক্যাল ওয়ান। যদি এইভাবে রাখো, দুইটা ফিল্টার যদি পারপেন্ডিকুলারলি রাখো, জীবনও কোনো লাইট পাস করবে না দুইটার ভিতর দিয়ে। গাইস সবার কি ক্লিয়ার? যেরকম what we saw, exactly what we saw over here, একটা হরিজন্টাল ফিল্টার একটা ভার্টিক্যাল ফিল্টার যদি পাশাপাশি এভাবে রাখি তখন নো লাইট পাসেস।
Guys, clear? Sir, জি স্যার, এই যে দেখো sir, লিটল অর নো, filter talking. হ্যাঁ একটা সেকেন্ড দাঁড়াও, এই যে লিটল অর নো আউটপুট, ইউ জাস্ট ট্রিট দিস ওয়ান, যে এক্সাম্পল দেখলাম, যে এক্সাম্পল এখানে দেখলাম, বেসড অন দিস এক্সাম্পল আরেকবার Fancy দেখো, you manipulating a fabrica stick. Get over here, motherfucker. Now listen to me. Do the Lord turn. লাইক দিস, টার্ন করো, Holy shit. other one, little or no output. Let me pause it right here. Little or no output মানে হলো সামনে একটা, আমি ধরো চোখ দিয়ে এখানে দেখতেছি, চোখ দিয়ে এখানে দেখতেছি, ফার্স্ট সেটটা কি, ফার্স্ট সেটটা হলো গ্লাস, আর সেকেন্ডটা কি, এটা আমার কিসের স্ক্রিন, ল্যাপটপ স্ক্রিন। Okay, so based on this, always remember ল্যাপটপের স্ক্রিন যে ওরিয়েন্টেশনে ফিল্টারটা রাখা আছে স্ক্রিনের উপরে, আমার গ্লাসটা যদি ওর সাথে প্যারালাল থাকে, প্যারালাল থাকলে উই জাস্ট স কি হয়, লাইট পাস করে। যদি প্যারালাল হয়ে যায়, নো প্রবলেম, ফিল্টার দুইটা লাইট ইজিলি পাস করতেছে। বাট যখনই আমার গ্লাসটা টার্ন করে আমি ফিল্টারটার মানে অ্যাজ ইন ল্যাপটপের ফিল্টারটার যে ওরিয়েন্টেশনে রাখা আছে সেটার সাথে পারপেন্ডিকুলার করে ফেলি, তখন নো লাইট পাসেস। এবার বলো, কোশ্চেন বলো। Sir, filterটা কিভাবে কাজ করে? মানে ফিল্টারটাকে লাইটটা রেখে দেয় or something like that? লাইট তো রেখে দেওয়া যায় না গাইজ। তোমাকে যদি আমি ইসের কথাই জিজ্ঞেস করি, তিন রকম ম্যাটেরিয়াল হয়, খেয়াল করে দেখো, দেয়ার আর থ্রি টাইপস অফ ম্যাটেরিয়ালস, ট্রান্সপারেন্ট, ট্রান্সলুসেন্ট আর ওপেক, রাইট? ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল কি করে, অ্যালাউজ অল দ্য লাইট টু পাস থ্রু ইট। ট্রান্সলুসেন্ট ম্যাটেরিয়াল কি করে, কিছু লাইট পাস করতে দেয়, কিছু লাইট দেয় না। ওপেক কি করে, কোনো লাইট পাস করতে দেয় না। যেরকম তোমার উইন্ডো যদি থাকে, তুমি যে রুমে আছো, জানালা যদি থাকে, জানালার গ্লাসটা হলো ট্রান্সপারেন্ট, বিকজ বাইরের থেকে লাইট ঢুকতে পারে, রুমের ভিতর থেকে লাইট বাইরে যেতে পারে, নো প্রবলেম দেয়ার। কিন্তু তোমার ওয়ালটা যদি চিন্তা করো বাসার, উইল ইউ সে লাইটটা রেখে দেয় তোমার বাসা? No, sir. এক্স্যাক্টলি, ডাজন্ট অ্যালাউ লাইট টু পাস থ্রু ইট। Exactly, that's exactly how, not that, that's exactly how filters behave. Filters gula, what they do is plane gulake cut off করে, because electromagnetic wave নিয়ে যখন আমরা ডিল করতেছি, লাইট বেসিক্যালি, লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ গুলার কয়েকটা প্লেনে অসিলেট করে, এই অসিলেশন গুলার ডিফারেন্ট ডিফারেন্ট প্লেন গুলাকে কাট অফ করাই হলো এই ফিল্টারের কাজ। Okay, sir. বুঝতে পারছো? ওকে। জি, sir. আর দেখতে কিরকম, গ্রিলের মতো, বা দেখতে কিরকম, আবার তুমি তো দেখলেই দেখতে কিরকম, ইউ জাস্ট স দেখতে কিরকম, এই যে গ্লাসটাও ভিতরে ফিল্টার আছে। তোমার যে ল্যাপটপের স্ক্রিন, ভেরি লাইকলি ইওর ল্যাপটপ স্ক্রিন অলসো হ্যাজ এই ফিল্টার। গাইস, এত পর্যন্ত ক্লিয়ার সবার? চলো নেক্সটে যাই। What can you deduce about the waves on the left side of the filter? Waves on the left side of the filter are, they are unpolarized. Always remember, vertically polarized does not mean vertically plane is filtered. It means the wave has its oscillations taking place in vertical plane. Okay guys, এই টার্মস গুলো আমাদের সাথে অ্যাকাস্টম থাকতে হবে। যে ভার্টিক্যালি পোলারাইজড, দিস ইজ ভার্টিক্যালি পোলারাইজড লাইট। ভার্টিক্যালি পোলারাইজড মানে কিন্তু ভার্টিক্যালটা ফিল্টার করে ফেলছি তা না। ভার্টিক্যালি পোলারাইজড মানে হলো শুধুমাত্র ভার্টিক্যাল প্লেনে ওকে আমি এখন অসিলেট করতে দিচ্ছি। গাইস, বুঝতে পারছো everyone? Sir. Okay, always remember, vertically polarized does not mean vertical plane is filtered. It means the wave has its oscillation taking place in the vertical plane. Same thing applies to the term horizontally polarized. A few key points associated with polarization. Achha, few key points associated with polarization. Okay, next যাই। Before that, একটু টাইম দাও আমাকে, একটা জিনিস দেখাচ্ছি আমি। একটা খুবই ইম্পর্টেন্ট গাইস, সবাই কপি বের করে রাখো। কপি, পেন, চাইলে পেন্সিলও নিতে পারো, নো প্রবলেম। কপি, পেন, পেন্সিল রাখো, কয়েকটা জিনিস এখানে দেখতে হবে, খুবই খুবই ইম্পর্টেন্ট গাইস। আমাকে 1 মিনিট দাও, আমি একটু রেডি করতেছি, 1 মিনিট।
এভরিওয়ান নোটিস করো। এই একটা টপিক আমি অনেক বছর ধরে দেখতেছি স্টুডেন্টদের মাঝখানে একটা হিউজ কনফিউশন ক্রিয়েট করে। এই ডায়াগ্রামটা তোমাদের কপি করে রাখতে হবে। অফকোর্স ছবি তুলে রাখতে পারো, ডেফিনেটলি ছবি তুলে রাখতে পারো, কিন্তু আমি বলবো ছবি তোলার সাথে সাথে কপি করে রেখো, তোমার জন্যই বলতেছি। ওকে, সো আমরা আজকে একটু দেখব যে এই in terms of plane, in terms of direction, ডায়াগ্রাম গুলো দেখো, রিয়েলি 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 ইম্পর্টেন্ট ডায়াগ্রামটা। আচ্ছা, অ্যাড্রেশন দিয়ে রাখি। দেখো আমি একটা প্লেন দিলাম, actually let me use a darker tone. আরেকটা দেই, এটা আমার কোন প্লেন অসিলেট করতেছে বলো তো? হোয়াট ইজ দিস প্লেন? একটু চিন্তা করে বলো গাইস, হোয়াট প্লেন ইজ দিস এভরিওয়ান? এটা কোন প্লেন? ভার্টিক্যাল প্লেন। ভার্টিক্যাল প্লেন, এক্স্যাক্টলি দিস ইজ দ্য ভার্টিক্যাল প্লেন। আচ্ছা, সো আমার স্ক্রিনটা তো সামওয়াট ভার্টিক্যাল, ভার্টিক্যাল স্ক্রিনের ভিতরে হরিজন্টাল তো পারফেক্টলি আঁকা পসিবল না, বাট লেট মি জাস্ট ট্রাই। এইটা যদি আমি দেখি, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, এটা আমার কোন প্লেন? I know অনেক ক্লামজি মনে হয় দেখতে, but just try to visualize this is the horizontal plane. আর আমি আরেকটা প্লেন নিলাম, ধরলাম এই প্লেনটা এই ডাইরেকশনে। I know অনেক ক্লামজি দেখতে, কিছু করার নাই, because প্লেন এরকমই হয়। Real life planes of oscillation actually look like this. এটা ধরো আরেকটা প্লেন, মাল্টিপল প্লেনস আছে, তাহলে আমি যদি একটা ওয়ার্ড জিজ্ঞেস করি, এই ওয়েভটাকে আমি কি নাম দিব? দিস ইজ হোয়াট ইউ কল আনপোলারাইজড। আনপোলারাইজড ওয়েভ কেন? আনপোলারাইজড মানে হলো oscillations are taking in multiple planes. প্লেনটা দেখো গাইস, প্লেন আর ডাইরেকশন যদি ডিস্টিংগুইশ না করতে পারো এখনই সিরিয়াস ভেজালে পড়বা। Then what I do is I bring in a polarizing filter. আমি একটা ফিল্টার নিয়ে আসলাম। ফিল্টারটা দেখো,
এই জিনিসটা দেখে তোমার মাথায় একটু আইডিয়া আসা উচিত যে এই ফিল্টারটা গ্রিলটা দেখো কিরকম ভার্টিক্যাল, কিন্তু শুধুমাত্র কোন প্লেন অফ অসিলেশনকে অ্যালাউ করবে বের হইতে, দেখো তো। vertical plane. ভার্টিক্যাল প্লেন, এক্স্যাক্টলি। ভার্টিক্যাল কোনটা? দ্য রেড ওয়ান। তার মানে ওকে, সো দেখো তো ফিল্টার ক্রস করার পরে, দিস ইজ দ্য ফিল্টার, কালার চেঞ্জ করি, দিস ইজ মাই filter guys. I'm drawing it very slowly so that you can keep up with me. তোমরা কিন্তু কপি করতে থাকো, স্ক্রিনে দেখতে দেখতে কপি করতে থাকো। This is the filter, আর ফিল্টার ক্রস করার পরে এবার দেখো তো এখানে মাল্টিপল প্লেনস ছিল মেকিং দিস আনপোলারাইজড, আর এখানে শুধুমাত্র একটা প্লেন, দ্যাটস হোয়াট মেক্স দিস পোলারাইজড। গাইস এতটুকু কপি করে নাও, তারপর আমি ডাইরেকশনে যাব। লেট মি নো when you're done after you have copied. Done guys? Sir, done. Okay. এখন আমি একটা জিনিস আগে একটু বলে নেই, নাহলে আমার মনে হয় ডাইরেকশনটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। আগে কপি করো না গাইস, ডোন্ট কপি ইট নাও। মানে এটা শেষ হলে দিস ইজ ফাইন, এটাতে কোনো প্রবলেম নাই। এখন যেটা দেখাচ্ছি জাস্ট বোঝানোর জন্য, এটাই দেখি একটু। আমি এই দিস ইজ দ্য অ্যাকচুয়াল প্লেন, প্লেনের ভিতরে একটা পয়েন্ট কনসিডার করি। বাই দ্য ওয়ে, ইফ আই আস্ক ইউ এটা আমার কোন টাইপের ওয়েভ গাইস, আই থিঙ্ক দিস ইজ ভেরি অবভিয়াস এন্ড এভরিওয়ান শুড বি এবল টু অ্যানসার দিস। এটা কোন টাইপের ওয়েভ, ট্রান্সভার্স নাকি লঙ্গিটিউডিনাল? What do you say guys? Transverse নাকি longitudinal? Transverse. Of course transverse, definitely transverse. আমি একটা পয়েন্ট কনসিডার করলাম। এই পয়েন্টে আমি যদি জিজ্ঞেস করি ডাইরেকশন অফ অসিলেশন, ওয়েভটা যাচ্ছে রাইটে, the whole wave is going to the right. ওয়েভ যদি রাইটে যায় তাহলে ডাইরেকশন অফ অসিলেশন কোন দিক হবে গাইস? ক্যান ইউ আইডেন্টিফাই? টু দ্য রাইট, লেফট? এক্স্যাক্টলি, ডাইরেকশন অফ মোশনের সাথে পারপেন্ডিকুলার। বেসিক্যালি this will be the direction of oscillation. Clear? আর এই ডাইরেকশনটা নিয়ে আমি এই জায়গায় ডায়াগ্রামটা ড্র করব। গাইস প্লিজ বেয়ার উইথ মি। দেখো তো এই পার্টটা সবাই বুঝতে পারছো নাকি? কি বোঝানোর চেষ্টা করতেছি আমি? ডাইরেকশনের পার্টটা বুঝতে পারছো? যে আমরা যে ইন টার্মস অফ প্লেন দেখলাম, দিস ইজ দ্য প্লেন, ইউ ক্যান সি হোয়াট আ প্লেন ইজ, বাট when it comes to in terms of direction, এই ডাইরেকশন গুলো নিয়ে, এই যে অসিলেশনের ডাইরেকশন নিয়ে আমরা এখন ডিল করব ইন টার্মস অফ ডাইরেকশন। গাইস সবার কি ক্লিয়ার? এবারটা ভিজুয়ালাইজ করতে পারতেছো? Yes, sir. ওকে, তাহলে রেডটার দেখি। রেডটার ডাইরেকশন অফ অসিলেশন একদম পুরোপুরি ভার্টিক্যাল হবে। রেডটার ডাইরেকশন অফ অসিলেশন একদম পারফেক্টলি ভার্টিক্যাল। ওকে ফাইন। ব্লু এরটার ভার্টিক্যাল না, ব্লু এরটার হবে somewhat like this. Okay, blue, আর I have another green one. গ্রিনটা কোন দিকে দেওয়া যায় দেখি। গ্রিনটা দেই আমি
এই ডাইরেকশনে। আর একটু রোটেট করতে হবে। নট ব্যাড। গাইস ফিগার আউট করতে পারতেছো? এটা হলো আমার ডাইরেকশন অফ অসিলেশন। দিস ইজ হোয়াট উই মিন বাই ডাইরেকশন অফ অসিলেশন। যদি মনে হয় ছোট হয়ে যাচ্ছে আর একটু বড় করে দিতে পারি, অ্যাবসলিউটলি ফাইন বাই মি। পুরো জিনিসটাকে আর একটু বড় করে দিতে পারি। বড় করে দিলে লেটস সি কিরকম হয় দেখতে। These are the three directions of oscillation. Perfect. Or direction of oscillation, so that's fine, no issues there. How about direction of motion? If direction of motion ta dekhi, this will be my direction of motion. Okay. এবার bring in the filter. এবার যদি আমি এখানে ফিল্টার আনি, I hope the same filter over here. Guys, একটু মাথায় রাখো, these are not two different diagrams, everyone. These are not two different diagrams. These are the same diagrams. These are the same waves. These are the same waves just viewed from two different perspectives. তাহলে আমি পুরোটাকে ভিউ করতেছি in terms of plane, আর এই জায়গায় আমি ভিউ করতেছি in terms of direction. This is the filter again. This is the filter again. And guess what? এই ফিল্টারটা ক্রস করার পরে শুধুমাত্র এবার কয়টা ডাইরেকশন অফ অসিলেশন পাবো আমি? How many directions of oscillation will I get, guys? বলতে পারবা? 1 কোনটা বের হবে খালি? রেড, ব্লু আর গ্রিন এর ভিতরে রেড, অফ কোর্স শুধুমাত্র আমার রেড বের হবে। And this is exactly what you mean by polarization in terms of both plane and direction. আমি একটু যদি এখন মার্ক করি, এটা in terms of direction এ এটা কি ওয়েভ? একটা unpolarized, আর এটা আমার কি ওয়েভ? polarized. তার মানে polarized বলো unpolarized বলো, আমি in terms of plane ও ডিসকাস করতে পারি, আবার in terms of direction ও ডিসকাস করতে পারি, up to me. But what I cannot do is I cannot mix the two concepts up. You have to keep plane or direction separate. Let me know when you're done, guys. Copy করো না পুরোটা, একটা ছবি তুলে রাখো, আর কপি করে নাও।
শেষ হলে বলো একটু। মাইক্রোফোনটা অফ রাখলে খুব ভালো হয়। শেষ হলে বলো। শেষ হয় নাই? ডাউন স্যার। সবার শেষ? ওকে, এটা যদি শেষ হয়ে থাকে এটা বন্ধ করে দেই। পোলারাইজেশন ডান। হ্যাঁ, ওকে। এখন একটা কাজ করি একটু, অ্যাকচুয়ালি পুরোপুরি যে ডান তা বললেও ভুল হবে। We do from here. Guys, এটা একটু কপি করতে হবে, সরি, একটু লিখে রাখো। In terms of plane, অ্যাকচুয়ালি আগে আমি তোমাকে কোয়েশ্চেনটা বলি। This is a very common question যেটা I would say 80% of the students in all session mess up. কোয়েশ্চেনটা বলতেছি, explain the difference between polarized and unpolarized wave. আচ্ছা, অ্যান্সারে যে যাব, অ্যান্সারটা দুই ভাবে লেখা যায়। প্লিজ খেয়াল করে দেখো, অ্যান্সারটা ক্যান বি কনস্ট্রাক্টেড ইন টু ডিফারেন্ট ওয়েজ। একটা হলো ইন টার্মস অফ প্লেন, আর একটা হলো ইন টার্মস অফ ডাইরেকশন। 80% of the students what they do is they mix up the answer. প্লেন থেকে কিছু পয়েন্ট দেয়, ডাইরেকশন থেকে কিছু পয়েন্ট দেয়, and they get 0, কোনো মার্কই পায় না। In terms of plane যদি দেখি, দেখো কোয়েশ্চেনটা আগে দেখো খুব কেয়ারফুলি। কোয়েশ্চেনটা কি? The question is explain the difference between polarized and unpolarized wave. Polarized আর unpolarized wave এর ভিতরে ডিফারেন্স জিজ্ঞেস করছে তোমাকে। তো এই অ্যানসারটাই আগে আমি in terms of plane দেই। In দেখো
ইন টার্মস অফ প্লেন যদি যাই, আনসারটা দেখবো প্লিজ, আর প্লিজ কপি করতে থাকো। In unpolarized waves, oscillations are in multiple planes. In plane polarized waves, oscillations are only in one plane. এটা লেখার জন্য I get 2 marks. Unpolarized wave এ oscillation multiple plane এ এটা দেখছি অলরেডি, আর প্লেন polarized wave এ আর নাই oscillations ও n হবে একটা, oscillations are only in one plane. কোন গেল আমার দুইটা। থার্ড পয়েন্ট কি হবে? 3 মার্কের কোশ্চেন থাকে জেনারেলি, এটা আমি পয়েন্ট ওয়াইজ লিখি তাহলে মনে বেটার হবে। Unpolarized waves, oscillations are in multiple planes. In plane polarized waves, oscillations are only in one plane. 2 মার্ক গেল। This is a 3 mark question. থার্ড মার্কটা কিসের জন্য? থার্ড মার্ক হলো plane includes direction of motion, or plane is parallel to direction of motion. যেটা তোমার মনে থাকে, you can go with that. Absolutely fine by me. এবার আমি ডাইরেকশন দিয়ে দেখব। গাইস, ডাইরেকশনের জন্য প্রথম দুইটা পয়েন্ট একদম আইডেন্টিক্যাল। ডাইরেকশনের জন্য প্রথম দুইটা পয়েন্টে অ্যাবসলিউটলি নো ডিফারেন্স whatsoever. তারপর দেখি, in unpolarized waves, oscillations are in multiple directions. Guys, দেখো তো ডিফারেন্সটা কোথায়? In unpolarized wave, oscillations are in multiple planes, আর এখানে in unpolarized waves, oscillations are in just multiple directions. সবকিছু সেম, জাস্ট তোমার প্লেনের জায়গায় ডাইরেকশন এক্স্যাক্টলি একই পয়েন্ট হবে সেকেন্ডের জন্য। In plane polarized waves, oscillations are only in one. Guess করো কি হবে গাইস? খুবই obvious. What do you think? কি হবে? ডাইরেকশন। Exactly. Direction. Just প্লেনটা রিপ্লেস করলাম ডাইরেকশন দিয়ে। লাস্ট পয়েন্টটা ডিফারেন্ট। Direction of oscillation is perpendicular to direction of motion. এখানে প্লেন যেরকম প্যারালাল, আর এইখানে ডাইরেকশন অফ অসিলেশন হলো পারপেন্ডিকুলার। I don't think আমার আবার বোঝানোর দরকার আছে। These are transverse waves. Transverse wave by definitionই হলো ডাইরেকশন অফ অসিলেশন সবসময় ডাইরেকশন অফ মোশনের সাথে পারপেন্ডিকুলার থাকে। Guys, ask me right away, এই তিনটা পার্ট বুঝতে কারো কোনো রকম কনফিউশন হচ্ছে নাকি? Guys, clear? ওকে, কপি করে রাখছিলা? প্লিজ একটু কপি করে রাখো গাইস, প্লিজ একটু কপি করে রাখো। কপি করে রাখাটা খুবই জরুরি। প্লিজ কপি দিস কুইকলি। গাইস, শেষ হলে বলো। Let me know when you're done.
স্যার ডান। Okay. এটা শেষ হয়ে গেলে পোলারাইজেশনের বেসিক কথা আমাদের ডান। এখন নেক্সট আমরা কোথায় যাব বলতেছি। ও গাইস, আজকে না আমাদের ইয়ে করার কথা কোশ্চেন পেপারে চলে যাই তাহলে। লেটস মুভ অন টু, আজকে কোন ইয়ার বললা? জুন 19, রাইট গাইস? আজকে জুন 19 না? Yes, sir. ওকে, সবাই জুন 19 এর পেপারটা খুলে রাখো। আমি তো স্ক্রিনে ছাড়তেছি, তোমরা জুন 19 এর পেপারটা খুলে রাখো। জুন 19। জুন 19 এ কিছু কঠিন কোয়েশ্চেন ছিল, আবার কিছু অনেক ইজি কোয়েশ্চেন ছিল, মিক্সড। জুন 19 টেকনিক্যালি সেকেন্ড এক্সাম হয়েছে ইউনিট 1 এর। ফার্স্ট এক্সাম হয়েছিল jan 2019 এ। এটাতে যাই। আচ্ছা, একটা একটা করে শেষ করব। Quantities in physics are classified as either vectors and scalars. Which of the following could only be used as a scalar quantity? Guys, what do you think? Answer কি হবে এটার? ডি। সবগুলো কিন্তু ইউনিট। একটা কাজ করি না, প্রত্যেকটা ইউনিটের জন্য আমরা ইয়ে বের করে ফেলি, কোন কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করতেছে সেটাকে বের করি। ইউনিট তো স্কেলার ভেক্টর না, এই ইউনিটটা কোন কোয়ান্টিটিকে করেসপন্ড করে সেটা আইদার স্কেলার অর ভেক্টর। সো মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড কিসের ইউনিট তুমি আমাকে একটু বলো গাইস? স্পিড ভেলোসিটি আর স্পিড। অর ভেলোসিটি, এটাই শুনতে যাচ্ছিলাম। খালি স্পিড না কিন্তু গাইস, স্পিড অর ভেলোসিটি। স্পিড না হলে স্কেলার, বাট ভেলোসিটি তো স্কেলার না ভেক্টর। আমাকে বলছে ক্যান অনলি বি ইউজড তো মিটার পার সেকেন্ড, স্কেলারও করা যায় ভেক্টরও করা যায়। আমাকে বলছে ভেক্টর করা যাবে না, খালি স্কেলারে। গাইজ, এবার কি কোশ্চেনটা বুঝতে পারছো? যাদের কোশ্চেন বুঝতে প্রবলেম হচ্ছিল, এভরিওয়ান? Yes, sir. ওকে, মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার খুব ভালো মতোই জানো এটা কিসের ইউনিট? অ্যাক্সিলারেশন। Acceleration. একদম 100% শিওর তুমি জানো অ্যাক্সিলারেশন ইজ এ কি কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি, সরি ভেক্টর কোয়ান্টিটি। বাদ, তাহলে এটাও বাদ। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার কোন কোয়ান্টিটির? ফোর্সের। Momentum. না, কেজি মিটার পার সেকেন্ড হলো মোমেন্টাম। গাইজ, কেজি মিটার পার সেকেন্ড হলো মোমেন্টাম, আমার কেজি মিটার পার সেকেন্ড না তো, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড কিন্তু ফোর্সের। এই যে এফ ইকুয়ালস এম এ, এম হলো কেজি, এ হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। এবার বুঝছো কিভাবে? Yes, sir. ওকে, ফাইনালি কেজি পার মিটার কিউব, এটা কোন কোয়ান্টিটির? কোয়ান্টিটিটা বলো আমাকে। ডেনসিটি। ডেনসিটি। নাও টেল মি গাইস, ডেনসিটি কি জীবনও আমার ভেক্টর কোয়ান্টিটি হতে পারে? নো, ডেনসিটি ইজ অলওয়েজ 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 এ স্কেলার কোয়ান্টিটি। দ্যাটস ইট গাইস, ওয়ান সবার ক্লিয়ার? ইয়েস স্যার। টুতে আসো। Once in orbit above the Earth's atmosphere, the engines on a space rocket are switched off. Which row of the table states the resulting motion of the rocket and the law explain this motion? Okay, ইঞ্জিন সুইচ অফ করলে আর কি করবে না? ইঞ্জিন কি করে আমাকে বলো তো গাইস? ইঞ্জিন কি প্রোভাইড করে একটু বলো, ট্রাই করো। থ্রাস্ট, এক্স্যাক্টলি। ইঞ্জিন দেয় থ্রাস্ট। এই থ্রাস্টটাকে ব্যালেন্স করার মতো কিছু নাই, তাহলে স্পেসে এই থ্রাস্টটাই কিন্তু আমার আনব্যালেন্সড ফোর্স। উই অল নো কোনো একটা বডির উপরে আনব্যালেন্সড ফোর্স অ্যাক্ট করলে বডিটা কি করে? টেল মি গাইস, তাড়াতাড়ি। Move. মুভ, রিয়েলি? আনব্যালেন্স ফোর্স অ্যাক্ট করলে অ্যাক্সিলারেট। আনব্যালেন্স ফোর্সের আরেক নাম হলো রেজাল্টেন্ট ফোর্স। কোন বডির উপর রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্ট করলে বডিটা কি করে? অ্যাক্সিলারেট করে, Yes, sir. রাইট? কিন্তু তুমি যদি ইঞ্জিন সুইচ অফ করে দাও, ইঞ্জিন সুইচ অফ করে দিলে
এখন বডিটার উপরে আর কোনো রেজাল্টেন্ট ফোর্স থাকবে না, কোনো রেজাল্টেন্ট ফোর্স থাকবে না মানে বডিটা আর অ্যাক্সিলারেটও করবে না। অ্যাক্সিলারেট করার না মানে কি, ও কিভাবে মুভ করবে, একটা ইউনিফর্ম ভেলোসিটি দিয়ে। আর এটা কোন ল বলে আমাকে, ইউনিফর্ম ভেলোসিটি, এটা কোন ল বলে? সেকেন্ড ল। সেকেন্ড ল। আচ্ছা দেখি, which row of the table correctly states the resulting motion of the rocket and the law explaining this motion? Once in orbit above the atmosphere, engines suspension are switched off. আচ্ছা, সুইচ অফ করে দিলে তো আমার ইউনিফর্ম ভেলোসিটি, গাইস দেখো, সুইচ অফ করে দিলে আমার ইউনিফর্ম ভেলোসিটি, কোনো রেজাল্টেন্ট ফোর্স থাকবে না, ইউনিফর্ম ভেলোসিটি হবে, সেটা বলে আমাকে ফার্স্ট ল। বাট খুঁজে দেখো তো ফার্স্ট ল কি কোথাও আছে? নাই। তার মানে কোশ্চেনটা বলছে যতক্ষণ সুইচ অন ছিল, ল্যাঙ্গুয়েজটা দেখো গাইস, যতক্ষণ সুইচ অন ছিল ততক্ষণ ও অ্যাক্সিলারেট করতেছিল। অ্যাক্সিলারেট করা মানে ভেলোসিটি চেঞ্জিং। অ্যাক্সিলারেট করলেই, অ্যাক্সিলারেট করতে যে আমার রেজাল্টেন্ট ফোর্স লাগবে, রেজাল্টেন্ট ফোর্স থাকলেই যে আমার চেঞ্জিং ভেলোসিটি হবে, সেটা আমাকে কোন ল বলে? নিউটনস সেকেন্ড ল। এবার আইডেন্টিফাই করো তো আমার অ্যান্সার কি হবে। অফকোর্স ইউনিফর্ম ভেলোসিটি হইতো অ্যান্সার যদি আমার কি থাকতো, ফার্স্ট ল থাকতো। ফার্স্ট ল কোথাও আছে? নাই। তার মানে কি, সুইচ অফ করা পর্যন্ত রকেটটা কি করতেছিল? অ্যাক্সিলারেট করতেছিল। অ্যাক্সিলারেট করা মানে কি, ওর কোন ল এটাকে গভর্ন করবে? সেকেন্ড ল। সেকেন্ড ল, এক্স্যাক্টলি। তাহলে অ্যান্সার হলো আমার সি। নেক্সটে যাই। This is interesting and easy. এটা ইন্টারেস্টিং ও যেরকম ইজিও। A sphere of weight 2.5 Newton floats in water with half of its volume beneath the surface. Half of its volume beneath the surface, অর্ধেকটা সারফেসের নিচে। A force F is applied to the sphere, completely immersing in the water as shown. একটা ফোর্স ধাক্কা দিয়ে ওকে আমি ইমার্স করে দিলাম। Which of the following is the minimum value of F? Guys, this is not easy. এতটুকু আমি বলতেছি, this is not easy. এভাবে চিন্তা করে দেখি। এই জায়গায় ও on its own float করতেছে। Guys, can you identify the two forces acting on this? একটু চিন্তা করে বলো। Can you identify the two forces acting on it? কি কি ফোর্স অ্যাক্ট করতেছে ওর উপরে এই সিচুয়েশনে? শুনি না জোরে। বাউন্ড ফোর্স। বুয়েন্ট ফোর্স বলো না, আমাদের বুয়েন্ট ফোর্সের আর একটা স্পেসিফিক নাম আছে। বুয়েন্ট ফোর্সের একটা নাম বলতে পারবা যেটা মোর অ্যাপ্রোপ্রিয়েট আমাদের সিলেবাসে? ইউ দিয়ে ওয়ার্ডটা। আপথ্রাস্ট। আপথ্রাস্ট, এক্স্যাক্টলি। সো একটা হলো আমার আপথ্রাস্ট, এটা এক করতেছে ওর উপরে, উপর দিকে আপথ্রাস্ট। আর একটা হলো আমার সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ওয়েট। ওয়েট। দেখো, এটা আমার ওয়েট, এটা আমার আপথ্রাস্ট। This is upthrust, this is weight. Okay, so I have upthrust and I have weight. Okay, brilliant. এই দুইটা ফোর্সই খালি নাই, যেহেতু এটা ভেসে আছে on its own, you can also say weight is equal to upthrust. Can I say this for this diagram, guys? এটা কি ফিগার আউট করতে পারছো? Everyone, এটা কি ফিগার আউট করতে পারছো? Yes, sir. Yes, sir. বিকজ ও ভেসে আছে, ওকে আনব্যালেন্স করার মতো কিছু নাই। ভেসে থাকা মানে হলো কোনো কিছু রেস্টে থাকলে ওর উপরে ফোর্সেস ডেফিনেটলি আমার ব্যালেন্সড হবে। সো ব্যালেন্স ফোর্সের জন্য, রাইট, ব্যালেন্স ফোর্সের জন্য সবসময় আমার ফোর্সেস গুলা ইকুয়াল। ওকে, সো উইথ দ্যাট আইডিয়া ইন মাইন্ড আমি লেটস মুভ অন।
ওকে, এখন আমার যদি পুরাপুরি ইমার্স করতে হয়, দেখো এই পার্টটা বুঝো, ইফ আই হ্যাভ টু কমপ্লিটলি ইমার্স দিস, কমপ্লিটলি ইমার্স করলে দাঁড়াও তো, ওকে গাইস নোটিস, when I completely immerse this, right? এবার আমাকে একটা জিনিসের অ্যান্সার বলো, এইবার আমার কি আপথ্রাস্ট বেড়ে যাবে নাকি কমে যাবে অন দিস স্ফিয়ার? এবার আমার আপথ্রাস্টটা কি বাড়বে নাকি কমবে? গাইস what do you think? পারবে। অফকোর্স বেড়ে যাবে, 100% বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? আগের বার আমি অর্ধেকটা স্ফিয়ারকে চাপ দিয়ে নামাচ্ছিলাম, এখন আমি পুরাটা স্ফিয়ারটাকেই জাতা দিয়ে নামায় দিলাম। খেয়াল করে দেখো, এইবার ইউ থিঙ্ক অফ ইট দিস ওয়ে, এবারও কিন্তু আমার ফোর্সেস ব্যালেন্সড, এইবারও আমার ফোর্সেস ব্যালেন্সড, কিন্তু এই জায়গায় দেখি একটু, ওয়েটে অ্যাবসলিউটলি নো চেঞ্জ হোয়াটসোএভার, ওয়েট যা ছিল তাই। ওয়েট আমার কত ছিল আগে? 2.5, এখনো 2.5 থাকবে। বাট ওয়েট এ সেকেন্ড গাইস, ইন্টারেস্টিং, দেখো তো, ওয়েট আমার 2.5, আগে আমার আপথ্রাস্টও কিন্তু 2.5 ছিল, ওয়েটও আমার 2.5 ছিল, আমার আপথ্রাস্টও 2.5 ছিল, কিন্তু এখন যদি তুমি জাতা দিয়ে পুরাটা এভাবে নামায় দাও, এবার দেখবা ওয়েটে কোনো চেঞ্জ নাই, কিন্তু আপথ্রাস্টটা বেড়ে কত হয়ে গেছে? গাইস একটু চিন্তা করে বলো, আপথ্রাস্টটা বেড়ে কত হয়ে যাবে? হোয়াট ডু ইউ থিংক? F plus 2.5. না, এফ টেফ লাগবে না। 5 আপথ্রাস্টের সাথে আমার এই ফোর্সের সম্পর্ক কি? আপথ্রাস্ট ইজ দ্য ওয়েট অফ ফ্লুইড ডিসপ্লেসড, রো Oh, so 5. ভিজি, এই ফোর্সের সাথে কোনো সম্পর্কই নাই। রো ভিজি, ভলিউম যদি ডাবল হয়ে যায়, আপথ্রাস্টও আমার ডাবল হয়ে যাবে। এবার আমার আপথ্রাস্ট হয়ে যাবে 5। এবার বুঝতে পারছো? জি স্যার। 5, ওকে, কিন্তু এইবারও কিন্তু আমার ব্যালেন্সড, তার মানে ব্যালেন্স মানে অল দ্য আপওয়ার্ড ফোর্সেস মাস্ট বি ইকুয়াল টু অল দ্য ডাউনওয়ার্ড ফোর্সেস। ওকে, আপওয়ার্ড ফোর্স কি আছে? 5, একটাই, মাস্ট বি ইকুয়াল টু অল দ্য ডাউনওয়ার্ড ফোর্সেস, তাহলে এফ প্লাস 2.5, তাহলে এফ কে সাবজেক্ট বানাই, এফ ইকুয়ালস টু 5 মাইনাস 2.5, কত আসে? 2.5 নিউটন। ইউ চুজ 2.5 নিউটন কোনটার সাথে ম্যাচ করে, কোনটার সাথে 2.5 নিউটন ম্যাচ করে? বি। গাইস বি, তাহলে আমার অ্যান্সার কি হবে? মাই অ্যান্সার উইল বি বি। This was not easy, guys. There is no way I can say this was a very easy question. একটু ক্যালকুলেশনটা একটু আরেকবার রিপিট করবেন? of course, why not? Absolutely fine. আমি আরেকবার বলতেছি, কিন্তু আমার মনে হয় if you focus on the calculation, ক্যালকুলেশনটা 2-3 জিনিস, একদম লিটারালি ক্লাস 2 আর ক্লাস 3 এর জিনিস। Don't focus on the calculation, focus on the concept. ক্যালকুলেশন আমি বুঝাই দিব, নো প্রবলেম, বাট তুমি একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। যখন অর্ধেকটা স্ফিয়ার বাইরে ছিল, ভেসে ছিল, অর্ধেকটার কারণে অর্ধেকটার কারণে না অ্যাকচুয়ালি, ওয়েটকে যেহেতু ব্যালেন্স করতেছে, এখানে ওয়েটের সমান ছিল আমার আপথ্রাস্ট, অর্ধেকটার জন্য আপথ্রাস্ট ছিল 2.5, ব্যালেন্স যেহেতু ওয়েটের সমান আপথ্রাস্ট, আর অর্ধেকটার ভ্যালু হলো 2.5, যদি আমি পুরাটা চুবাই দেই, ভলিউম বেড়ে গেল, এবার ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেস বেড়ে গেলে আপথ্রাস্ট ডাবল হয়ে যাবে, ভি ডাবল হলে আপথ্রাস্ট ডাবল হয়ে যাবে। এখানে যদি আপথ্রাস্ট থেকে 2.5, এইবার পুরোটা নামায় দিলে আপথ্রাস্টের ভ্যালু কত হয়ে যাবে? 5। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত কি বুঝছো? ইয়েস স্যার। গাইজ আমার একটা কথা শুনবা, এই জিনিসগুলো একটু লিখো, এই জিনিসগুলো একটু লিখো প্লিজ, একটু লিখো। তোমার কাছে মনে হতে পারে দূর, সব তো বুঝছি, এত ইজি জিনিস, নো। যখন রিভিশন করবা, এই ছোট ছোট জিনিসগুলো তোমাকে হেল্প করবে মনে রাখার জন্য, ট্রাস্ট মি। এই যে এমসিকিউর পাশে এই ছোট ছোট জিনিসগুলো লিখতেছো, ফুটনোটস গুলা, এগুলো তোমার জন্য সব থেকে বেশি হেল্পফুল হবে এক্সামের আগে, আর কিচ্ছু না। নাথিং উইল হেল্প ইউ মোর দ্যান দিস কনসেপ্ট। তুমি কোশ্চেন পেপার 20 বছরেরটা 10 বার সলভ করো, দিস উইল নট হেল্প ইউ। একবার সলভ করে ইনসাইড আউট সলভ করবা, দ্যাট উইল হেল্প ইউ। এই জায়গায় লিখো যে আপথ্রাস্ট ইজ ডাবলড as the volume is also doubled according to u equals rho vg. আমি কি লিখে দিব এই জিনিসটা? কি লিখতে হবে? when the sphere is
completely immersed, the upthrust becomes doubled as volume of fluid displaced also becomes double. Upthrust doubled হয়ে যায় দেখো, as volume of fluid displaced also becomes doubled. এবার কি ক্লিয়ার? Yes, sir. ওকে, এখন তুমি চাপ দিয়ে তো ওকে মুভ করাচ্ছ না, চাপ দিয়ে ধরেই রাখছো। এখানে যেরকম ব্যালেন্স ছিল এখনো এই জায়গায় এভাবেই ব্যালেন্সড। গাইস এই পার্টটা ক্লিয়ার? এখানে যেরকম ব্যালেন্স ছিল এখনো এই জায়গায় এইভাবেই ব্যালেন্সড। আর যেহেতু আমার ব্যালেন্সড এই জায়গায়, ব্যালেন্স হলে কি, all the upward forces is equal to all the downward forces. You did the same thing over here, all the upward forces is equal to all the downward forces, 2.5 2.5. আর এখানে যেহেতু এর ভ্যালুটা নাই, all the upward force আছে শুধুমাত্র একটাই, upthrust, নামটাই তো upward force, thrust মানে force আর up মানে তো upward direction, so upthrust upward is equal to all the downward forces. downward কি আছে, F downward আর ওর weightও downward, তাহলে upward force equals to downward force F plus 2.5. এখান থেকে আমাকে যেহেতু কোয়েশ্চেন F বের করতে বলছে, I make F the subject of the equation. Guys please ক্যালকুলেশন সহ এই জায়গাটা একটু কপি করে রাখো, let me know when you're done. মনে করুন এটা 1 মার্কের কোয়েশ্চেন, বিকজ এই 1 মার্কের কনসেপ্টটি যদি কোনো কারণে এটা এসে চলে আসে, সেকশন বি তে চলে আসে, একদম চোখ বন্ধ করে শিওর থাকো দিস উইল বি আ 3 মার্ক কোয়েশ্চেন 100%. এটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসলে 3 মার্কের কোয়েশ্চেন আসবে এটা। এজন্য 1 মার্কের কোয়েশ্চেনকে ইগনোর করার কোনো স্কোপ নাই। গাইস শেষ সবার? এভরিওয়ান? জি স্যার। ওকে, এটা গেল। নেক্সট যাই, এটা কোন নাম্বার ছিল? 3. লেটস মুভ অন টু 4. A ball rolls off a table with a horizontal velocity of 1.2. ধরো তুমি এই জায়গা থেকে নরমাল জাস্ট রোল করে ছেড়ে দিলা, ও গড়াতে গড়াতে 1.2 মিটার পার সেকেন্ডে আসলো। গাইস ডু ইউ রিয়েলাইজ দিস ইজ প্রজেক্টাইল মোশন সিনারিও নাম্বার 2, একদম 100% প্রজেক্টাইল মোশন সিনারিও নাম্বার 2. This is the ball's horizontal velocity. এই যে 1.2. আরেকটা জিনিস প্লিজ মাথায় রাখো, আরেকটা জিনিস একদম খুব কেয়ারফুলি মাথায় রাখবা, এন্ড দ্যাট ইজ, যদি ও একদম ইনিশিয়ালি শুধুমাত্র হরিজন্টালি যায়, একদম শুরুতে কিন্তু ওর ভার্টিক্যাল ডিরেকশনে কোনো মোশনই নাই। ভার্টিক্যাল ডিরেকশনে কোনো মোশন নাই মানে ভার্টিক্যাল ডিরেকশনে ওর কোনো ইয়ে হবে না, ভেলোসিটি হবে না। দেয়ারফর ওর ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি হবে 0। গাইস বুঝতে পারছো কি বললাম? আচ্ছা, which of the following expressions could be used to determine the value of s in meters? আচ্ছা, s in meters কিভাবে বের করব? ball take 0.9 seconds to reach the ground. আচ্ছা, 0.9 seconds s, you tell me guys, সব বাদ দিয়ে জাস্ট আমাকে বলো এই s টা কি আমার হরিজন্টাল নাকি ভার্টিক্যাল? এভরিওয়ান? হরাইজন্টাল। এই s টা আমার ডেফিনেটলি হরিজন্টাল। যেহেতু দিস ইজ হরিজন্টাল, অলওয়েজ রিমেম্বার হরিজন্টাল ডাইরেকশন প্রজেক্টাইল মোশনে I have just one and one equation only. What is that equation? Speed equals distance divided by
টাইম। স্পিড যদি ডিস্টেন্স বাই টাইম হয়, ডিস্টেন্স কি হবে? ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম। গেস হোয়াট, স্পিডের ভ্যালু জানি আমি। আর তুমি বলবা এই যে 0.9 সেকেন্ডস টু রিচ দ্য গ্রাউন্ড, তাহলে তো এভাবে পড়তে নিচে লাগছে। এটাই তো আমার কথা, when it comes to projectile motion, this time is the same for both horizontal and vertical motion. is 0.9 all the way আমার 0.9 এ থাকবে। স্পিড হলো আমার 1.2 ইন্টু 0.9। গাইস ক্লিয়ার এই পার্টটা? অ্যান্সার কি হবে আমার? এই যে গাইস তাহলে বলো না তো অ্যান্সার কি হবে তাহলে? নাম্বার বি হবে। B, of course, definitely number B. For answer would be B. Moving on, next এ যাই। For answer হলো B। এবার 5 এ আসো। A sample of seawater is collected using a beaker. The sample contains some particles of sand which settle at the bottom of the beaker. তুমি বুঝতেই পারতেছো, this question is associated with, guess করো কি? Fluid mechanics, fluid concept. Which of the following would result in a decrease in time for the sand to settle? Okay, তুমি দেখো একটু আইডেন্টিফাই করো। ডিক্রিজ ইন টাইম মানে তাড়াতাড়ি পড়বে, কি পয়েন্ট হতে পারে আমার গাইস? হোয়াট ডু ইউ থিংক কুড বি দ্য পয়েন্ট? So lower viscosity. অফ কোর্স লোয়ার ভিসকসিটি। যত লোয়ার ভিসকসিটি থাকে আমার ড্র্যাগ ফোর্সও কম, অ্যাক্সেলারেশন হবে বেশি, তাড়াতাড়ি পড়বে। আচ্ছা, বিটাকে, অপশন বিটাকে একটা ছোট্ট চেঞ্জ করলে দিস কুড হ্যাভ অলসো বিন দ্য অ্যান্সার। চিন্তা করে বলতে পারবা বিটাকে কি চেঞ্জ করলে? টেম্পারেচারটাকে কি করলে? Higher. হায়ার করলে। এক্স্যাক্টলি, টেম্পারেচার যদি হায়ার করো তাহলেই কিন্তু আমি কি ভিসকসিটি পাই গাইজ? লোয়ার ভিসকসিটি পাই। গাইজ বুঝতে পারছিল সবাই? আমি Yes, sir. যদি এখানে লোয়ার টেম্পারেচারের জায়গায় হায়ার টেম্পারেচার বলতো তখন কিন্তু আমার অ্যান্সার বিও দিতে পারতাম অফকোর্স। আর একটা জিনিস একটু জেনে রাখো প্লিজ, অলওয়েজ রিমেম্বার এমসিকিউতে দেয়ার আর নো টু কারেক্ট অ্যান্সার্স। মনে করো না যে আরে দিলাম একটা না একটা তো হবেই, নো। এমসিকিউতে জীবনেও কখনো দুইটা কারেক্ট অ্যান্সার হতে পারে না। দেয়ার ইজ অলওয়েজ 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 অনলি ওয়ান কারেক্ট অ্যান্সার। এমসিকিউতে কখনোই ফিজিক্সে দুইটা কারেক্ট অ্যান্সার হবে না। নেক্সট যাই। A graph of stress against strain up to the breaking point is drawn for 4 samples A, B, C, D. Which sample of wire both a low elastic limit and a large region of plastic deformation? Which sample of wire has both low elastic limit? Elastic limit বলছে low and a large region of plastic deformation. Okay. Answer কি হবে এটার? লো ইলাস্টিক লিমিট। দেখো গাইস, ইলাস্টিক লিমিট লো মানে হলো যে অল্প একটু ফোর্সেই পার্মানেন্টলি ডিফর্মড হয়ে যায়। স্যার নাম্বার সি হবে। নাম্বার সি কেন? ওরও তো না, ওর ইলাস্টিক লিমিট দেখো ওর থেকে হাই আরো। না, ওর ইলাস্টিক লিমিট কিন্তু ওর থেকে লো, কিন্তু আমাকে বলছে ইলাস্টিক লিমিট লোই খালি হইলে হবে না, প্লাস আর একটা জিনিস লাগবে, দ্যাট ইজ লার্জ রিজন অফ প্লাস্টিক ডিফর্মেশন। I just don't need low elastic limit, I also need a large region of plastic deformation. Guys, এই প্লাস্টিক ডিফরমেশনটা গ্রাফ থেকে কিভাবে বুঝি? ছোট ছোট ফুটনোটস গুলা প্লিজ একটু লিখে রাখবা, এই জিনিসগুলাই উইল কাম ইন হ্যান্ডি অ্যাকচুয়াল এক্সামে। Guys, what do you think? লার্জ প্লাস্টিক ডিফরমেশন কিভাবে বোঝা যায় গ্রাফ থেকে? স্যার কার্ভ দেখে কত বেশি এক্স্যাক্টলি, কত করে এক্স্যাক্টলি, বেন্ড করছে এরিয়া আন্ডার দ্য এটা কার্ভ হয়। পার্ট। হ্যাঁ, যত বেশি কার্ভড হবে তত বেশি আমার প্লাস্টিক রিজন। দিস ইজ দ্য আইডিয়া। নেক্সট যাই।
তাহলে এটা অ্যান্সার ডিসকাস করছি আমরা, অ্যান্সার হবে এটার সি। তারপরে 7টা ইম্পর্টেন্ট, ক্যালকুলেশন গুলো খুব কেয়ারফুলি দেখতে হবে। A water pump causes 200 grams of water to be ejected from a nozzle of a garden hose each second at a velocity of 3 meters per second. Water pump causes 200 grams of water to be ejected from a nozzle of a garden hose each second at a velocity of 3 meters per second. Achha. Which of the following expressions could be used to determine the minimum output power in watts required to the pump? Okay. In what বলছে? What do you think, guys? এটা আমার অ্যাপ্রোচ কি হবে নাম্বার 7 এর? আগে দেখো কোশ্চেন বুঝছো নাকি? গাইজ আমার একটা কথা শুনো, তুমি পাওয়ার নিয়ে বসে থেকো না, পাওয়ারের পাশে আরেকটা ওয়ার্ড বলছে, ইন ওয়াট। কোয়েশ্চেনটা দেখে মনে হচ্ছে না অনেক ট্রিকি? এরকম কোয়েশ্চেন জীবনেও কখনো সলভ করো নাই গাইজ, মনে হইতেছে? সত্যি কথা বলো তো এভরিওয়ান। আচ্ছা, বাট Yes, আমি sir. যখনই দেখানো স্টার্ট করব তখন কিন্তু প্রচন্ড বিরক্ত লাগবে। বিরক্ত লাগবে এই সেন্সে যে হোয়াট দ্য হেল, এটা আমার মাথায় কেন আসলো না? তোমার মাথায় আসে নাই বিকজ ইউ আর নট কমপ্লিটলি জোনড ইন, ইউ আর সামওয়াট জোনিং ইন এন্ড আউট। তোমার একদম ফুললি কনসেন্ট্রেট করতে হবে অন দিস কোয়েশ্চেন। আমি তোমাকে দেখাচ্ছি। তোমার মনে হতে পারে যে এটা কি সিলেবাসের বাইরের কোনো কোয়েশ্চেন? অ্যাবসলিউটলি নট, কোনো সিলেবাসের বাইরের কোয়েশ্চেনই না। একটা হিন্ট হলো ইন ওয়ার্ডস বলছে। আমাকে একটা কথা বলো তো, ওয়াটের ইকুইভ্যালেন্ট ইউনিট বলতে পারবো একটা গাইস? দেয়ার ইজ আ ইকুইভ্যালেন্ট ইউনিট অফ ওয়াট। হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট ইউনিট অফ ওয়াট Joule per গাইস? second. Second. জুল পার সেকেন্ড, পার সেকেন্ড ডিভাইডেড বাই 1 সেকেন্ড। এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, পার সেকেন্ড মানে ডিভাইডেড বাই 1 সেকেন্ড। ইউ ফোকাস অন দিস পার্ট, জুল। জুল আমার কিসের ইউনিট? টেল মি। এনার্জি। এনার্জির ইউনিট। তার মানে তুমি যদি এনার্জিটা বের করতে পারো, সেই এনার্জি ডিভাইডেড বাই 1 সেকেন্ড করো আর না করো, ইউ উইল গেট দ্য পাওয়ার ইন ওয়াট। অল ইউ হ্যাভ টু ডু ইজ জাস্ট ফাইন্ড আউট দ্য এনার্জি। গেস হোয়াট? কোন এনার্জি? যেহেতু ভেলোসিটি দিছে, ইউ ক্যান রেস্ট অ্যাশোর্ড যে এটা কোন টাইপ অফ এনার্জি নিয়ে ডিল করবো আমরা এখানে গাইস। কোন এনার্জি গাইস? শুধুমাত্র কোন? Kinetic. কাইনেটিক হ্যাঁ। এনার্জি। এত টাইম লাগতেছে? কাইনেটিক এনার্জি, অফ কোর্স। কাইনেটিক এনার্জির ইকুয়েশন কি? কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ মাস হলো 200, হাফ m ইনটু v স্কয়ার, 3 স্কয়ার। এখন কাইনেটিক এনার্জি ডিভাইডেড বাই 1 সেকেন্ড করো, এই পুরাটা ডিভাইডেড বাই 1 সেকেন্ড করো না করো কিছু যায় আসে না, ঠিক আছে? নাও ইউ আইডেন্টিফাই আমার অ্যান্সার কি হবে। ইজ ইকুয়াল টু হাফটা নিচে, মানে 2টা নিচে চলে আসবে, তাহলে 200 into 3 square divided by 2. Guys, এবার কি বুঝতে পারছো? Yes, sir. কপি করে রাখো প্লিজ, এক্স্যাক্টলি আমি যেভাবে লিখলাম এটা একটু কপি করে রাখো। স্যার ম্যাথস কনভার্ট করা লাগতো। হ্যাঁ, অফকোর্স ম্যাথস কনভার্ট করা লাগতো, এটাই বলতেছিলাম। ম্যাথসটা হলো আমার এসে আছে দেখো 200 গ্রামে, অফকোর্স ডেফিনেটলি ওয়াটে নেওয়ার জন্য অফকোর্স আমার ম্যাথসটাকে কনভার্ট করতে হবে। 200 গ্রাম থেকে আমি কিভাবে এটাকে কেজিতে কনভার্ট করব? 200 ডিভাইডেড বাই 1000 as in 0.2। এবার একটু দেখো তো কোনটার সাথে ম্যাচ করে। আনসার কি হবে তাহলে? ডি। বি, এক্স্যাক্টলি বি। এটা একটু প্লিজ কপি করে রাখো, এইভাবে একটু কপি করে রাখো। যে জুল যেহেতু বলছে, জুল ইজ দ্য ইউনিট অফ এনার্জি, তাহলে যদিও কোয়েশ্চেন চাইছে পাওয়ার, খালি খালি দিছে তোমাকে পাওয়ার কনফিউজ করার জন্য। বেসিক্যালি এই এনার্জিটাই বের করতে হবে আর ডিভাইডেড বাই 1 সেকেন্ড। এটা না দিলেও কোনো প্রবলেম নাই, এই পুরো ভ্যালু ডিভাইডেড বাই 1 করলেও যে আসে, না করলেও একই জিনিস আসে। গাইস কপি করা হলে বলো।
স্যার এখানে মোরালটা হচ্ছে ডিরাইভেশন, তাই না? লাইক একটা হ্যাঁ, ফর্মুলা হ্যাঁ। আর একটা। ফর্মুলা বলবো না আমি, আই উডন্ট সে ফর্মুলা থেকে আরেক ফর্মুলা, আই উড সে এক কনসেপ্ট থেকে আরেক কনসেপ্ট। তোমার কাছে চাইছে পাওয়ার, কিন্তু পাওয়ারের জন্য তোমাকে কোনো ইনফরমেশন দেওয়া নাই। অল ইউ হ্যাভ টু ডু ওয়াজ রিকল করা যে পাওয়ার মানে বেসিকলি কি, এনার্জি বাই টাইম। আর টাইমটা যদি ওয়াট হয়, টাইমটা কিন্তু 1 সেকেন্ড ডিভাইড বাই 1 সেকেন্ড, টাইম দেওয়া নাই। তো তোমার টাইম দরকারও নাই, বিকজ কোন কিছুকে 1 দিয়ে ডিভাইড করা আর না করা একই জিনিস। তাহলে আমার বের করার দরকারটা কি, এই এনার্জি। আর এনার্জি কিভাবে বের করলাম, এই যে আমার কাছে ম্যাস দেওয়া, ভেলোসিটি দেওয়া, এন্ড উই নো ম্যাস আর ভেলোসিটি থাকলে এনার্জি কিভাবে বের করতে হয়, হাফ এম ভি স্কয়ার দিয়ে। গাইস ডান এটা? গ্যাস কপি করছো সবাই? Yes, sir. Yes, sir. ওকে, এইটা কোশ্চেনটা খুব কেয়ারফুলি পড়ো একবার। এটার কোয়েশ্চেনটা খুব কেয়ারফুলি পড়ো। দিস ইজ নট ইজি, দিস ইজ নট এন ইজি কোয়েশ্চেন, খুব ভালোভাবে পড়ো। A model rocket is launched and moves upward while still burning fuel to give a constant upward thrust. The fuel runs out, the rocket reaches the maximum height at time t before falling to the ground. Which of the following graph would show how the acceleration of the rocket varies with time t? Guys, decreases as the mass of the fuel burned is neglected. আচ্ছা, mass বাদ দাও। দেখো, উঠার সময় moves vertically upward. Question বলছে vertically upward. উঠার সময় vertically upward move করে, আর উঠার সময় constant upward thrust. You guys need to focus on this part, guys. উঠার সময় there is a constant upward thrust. উঠার সময় যেহেতু there is a constant upward thrust, guys guess করো তো, upward thrust যদি আমার constant থাকে, তাহলে upward acceleration ও কি থাকবে? Guys, upward thrust যদি constant থাকে, তাহলে আমার upward acceleration ও কি হবে? Constant. Constant. The fuel runs out and the rocket reaches a maximum height at time t. Okay, time t তে maximum height reach করে। Okay, maximum height reach করার পরে কি হবে দেখি guys? Maximum height reach করে at time t. Guys, you have to understand যে যখনই আমার ফুয়েল শেষ হয়ে গেল, আপওয়ার্ড অ্যাক্সেলারেশন কিন্তু আর নাই। there is no upward acceleration. এখন there is only downward acceleration. ফুয়েল শেষ হয়ে যাওয়া মাত্রই ও কিন্তু নিচে নামা স্টার্ট করে না, এখন it's still moving upward, কিন্তু ওর অ্যাক্সেলারেশন কিন্তু নেগেটিভ, অ্যাজ ইন গ্র্যাভিটির কারণে। খেয়াল করে দেখো, ফুয়েল শেষ হয়ে গেল এখানে, ওর ম্যাক্সিমাম হাইট রিচ করতে কিন্তু আরেকটু টাইম লাগবে। আর তুমি যদি এটার দিকে তাকাও, upward acceleration because of fuel burning, আর this is downward acceleration due to gravity. দেখো, তুমি বলবা আরে তাহলে তো ডিও সুন্দর অ্যান্সার হতে পারে। নো, বিকজ আমাকে কোশ্চেন ক্লিয়ারলি বলা আছে, দেখো, the fuel runs out and the rocket reaches a maximum height at t. ফুয়েল রান আউট করার পরে কিন্তু যে ম্যাক্সিমাম হাইট রিচ করে টিতে, ম্যাক্সিমাম হাইট রিচ করে আমার টি সেকেন্ডসে যে বা টি মিনিটসে যে, কিন্তু ম্যাক্সিমাম হাইট রিচ করার আগেই কিন্তু ফুয়েল রানস আউট। যখনই আমার ফুয়েল রান আউট করে, তখন এই upward thrust কি আর থাকবে? Just tell me in yes and no. When the fuel runs out of a rocket, আর কি এই upward acceleration থাকবে? Guys, tell me. No, sir. No, No. sir.
শুধুমাত্র একটা অ্যাক্সেলারেশন থাকবে। গেস করো কিসের অ্যাক্সেলারেশন? ডিউ টু গ্র্যাভিটি। আর সেটা ডাইরেকশন কোন দিকে হয়? গ্র্যাভিটির কারণে অ্যাক্সেলারেশন ডাইরেকশন সবসময় কোন দিকে হয় এভরিওয়ান? ডাউনওয়ার্ড। এক্স্যাক্টলি। তার মানে ম্যাক্সিমাম হাইট রিচ করার আগেই অ্যাক্সেলারেশন আমার নেগেটিভ হয়ে যাবে। ম্যাক্সিমাম হাইট রিচ করে টিতে, টি রিচ করার আগেই অ্যাক্সেলারেশন আমার নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমার অ্যান্সার কি হবে? এই সি। দিস ওয়াজ রিয়েলি 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 ট্রিকি। আমি বলবো এই পুরো পেপারে এমসিকিউর ভিতরে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য হার্ডেস্ট কোয়েশ্চেন্স হলো কোয়েশ্চেন নাম্বার 8। টেক ইউর টাইম। কোন জায়গায় কোন রকম থাকলে প্লিজ আমাকে নাও ইজ দ্য টাইম টু আস্ক মি। স্যার জি স্যার। স্যার ফুল রান আউট করার পর যে ম্যাক্সিমাম হাইট রিচ করে ওইটা কি ইনার্শিয়ার কারণে? ইয়েস, ভেরি গুড। আমি মাত্র বলতেই গেছিলাম ইনার্শিয়ার কারণে, আমি বলার আগে তুমি বলে দিছো। ডেফিনেটলি বিকজ অফ ইটস ইনার্শিয়া। তুমি চিন্তা করো, তুমি যখন হাত দিয়েও একটা অবজেক্টকে উপরে থ্রো করো, যখন তুমি হাত দিয়ে একটা অবজেক্টকে ভার্টিক্যালি উপরে থ্রো করো, আই ডোন্ট নো ইফ ইউ এভার ডান দিস। তুমি কি রাস্তায় কখনো ক্রিকেট খেলছো? রাস্তায় ক্রিকেট খেলার সময় বলটা নিয়ে মাঝে মধ্যে উপরে মেরে আবার ধরতে থাকে, অর এনি আদার বল, যে কোনো আপেল খাওয়ার সময় অনেকে দেখি উপরে ছুঁড়ে মারে আবার ধরে। সো যতক্ষণ হাতের সাথে কন্ট্যাক্টে ততক্ষণ কিন্তু একটা আপওয়ার্ড অ্যাক্সিলারেশন আছে। যখনই তুমি জি হাত স্যার। ছুঁড়ে দিলা, বলটা কি তোমার হাতে থেকে যায় বা অ্যাপেলটা কি হাতে থেকে যায়? নো, ইট স্টিল কিপস অন গোয়িং আপওয়ার্ড। বুঝছো ওকে স্যার। গাইস? পার্ট 8 এ কোশ্চেন নাম্বার 8 এ কি কারো কোনো কনফিউশন আছে এভরিওয়ান? গাইস থাকলে প্লিজ আমাকে এখনই জিজ্ঞেস করে ক্লিয়ার করে নাও। ক্লিয়ার সবার? ওকে, তাহলে নেক্সটে যাই। আচ্ছা, 9 স্কেল ভেক্টর ডায়াগ্রাম আমরা অনেক ডিটেইলসে দেখছি। আই ডোন্ট থিংক 9 এ প্রবলেম আছে। 9 এর आंसर কি হবে গাইস? গাইস 9 এ কি প্রবলেম তোমাদের? কোশ্চেন নাম্বার 9 এ কোশ্চেন বুঝতেছো না গাইস 9 এর? আচ্ছা দেখে দিচ্ছি। Student work 12 kilometer on a bearing of 135. Bearing মানে আমরা সবাই জানি angle from the north in the clockwise direction 135. এখান থেকে and work 20 kilometer on a bearing of 340 degree. এই পয়েন্ট থেকে and then বলছে, এই যে দেখো and then এই পয়েন্ট থেকে 340 ডিগ্রি মানে কি? This is 90, 180, 270 all the way গেলে 360 হয়ে যেত, 360 এর একটু আগে 340 এদিকে গেল, এই যে এই ডাইরেকশনে। Then what? Which of the following could represent the final displacement of the student from the starting point? Final displacement of the student from the starting point. Starting point কোনটা গাইজ আমার? This is my starting point. এখান থেকে এখানে আসলো, তারপরে all the way ঘুরে কত কিলোমিটার গেল? 20 কিলোমিটার। 12 থেকে তার মানে গ্রেটার 20 কিলোমিটার এই ডাইরেকশনে গেল। তাহলে আমার ফাইনাল ডিসপ্লেসমেন্টটা হলো এই ডাইরেকশনে 20 কিলোমিটার যদি এদিকে যায়, দিস ইজ দ্য ফাইনাল ডিসপ্লেসমেন্ট। কোনটার সাথে ম্যাচ করে দেখি? এগুলো কি? ও আচ্ছা বুঝছি, এ এদিকে, নো, বি ভেরি লাইকলি, সি উল্টা ডাইরেকশনে ম্যাচ করে নাই, ডি অনেক বেশি বড় হয়ে যায়, এত বড় না। তাহলে টু দ্য স্কেল যদি হয়ে থাকে, এই স্কেলের সাথে ম্যাচ করতে হবে। তো আমাকে বলছে ডায়াগ্রাম টু স্কেল, ইট হ্যাজ টু ম্যাচ উইথ দ্য স্কেল। তাহলে আমার অ্যান্সার কি হবে? বি। গাইজ আমি কি পুরো ডায়াগ্রামটা আরেকবার একটু এঁকে দেখাই দিব এভরিওয়ান? ইয়েস স্যার। ওকে ওকে ওকে, নো প্রবলেম। দেখো আই ডু দিস। আমি এই কত 20 কিলোমিটারটা এখানে আঁকলাম, 20 কিলোমিটার আঁকলাম, আর 340 ডিগ্রিটা এটা তো আর আঁকা পসিবল না। 340 ডিগ্রিটা আমি প্যারালাল রাখার চেষ্টা করি। লেট মি ট্রাই টু কিপ দিস প্যারালাল। 340 ডিগ্রিতে এখানে আসলো, এই জায়গা থেকে 340 ডিগ্রিতে এখানে আসলো। গাইস নাও ইউ টেল মি। এখন দেখো তাহলে দিস উইল বি দ্য ফাইনাল ডিসপ্লেসমেন্ট। এখন এইটা কার সাথে ম্যাচ করে? আমি কালার চেঞ্জ করে দেই। কালার আমি দিলাম লেটস সে ব্লু, আর থিকনেসও বাড়ায় দিলাম লেটস সে 2।
Now you tell me, এটা আমার ফাইনাল ডিসপ্লেসমেন্ট, এটা A B C D এর সাথে কার সাথে ম্যাচ করে? Now tell me guys. B. B. And our answer is B. এবার তো ক্লিয়ার? Everyone, এবার কি ক্লিয়ার সবার? Yes, sir. গাইজ এটা বাকিটা আমরা নেক্সট দিন দেখবো ইনশাআল্লাহ। আর নেক্সট ক্লাসে বাকি কথা নেক্সট ক্লাসে হবে। আবার ঠিক 5টায় আবার A2 ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে, স্টুডেন্টরা চলে আসছে। ওকে, দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ। স্যার জি স্যার। স্যার আমার মোমেন্টে একটু প্রবলেম ছিল। মোমেন্টে প্রবলেম ছিল? তুমি আমাকে একটু মেসেঞ্জারে নক করো, আমি বলতেছি তোমার সাথে কথা, এখন না, ক্লাসের ওকে পর। স্যার। ঠিক আছে, ওকে, আল্লাহ ওকে হাফেজ। স্যার।